নাটক নিউজ টিভির বিশেষ সমসাময়িক টক শোতে। আজ আমাদের সঙ্গে রয়েছেন এমন একজন ব্যক্তি যিনি সাংবাদিকতার ক্ষেত্রে এক সাহসী নাম, একজন প্রতিভাবান লেখক, কবি, গবেষক এবং আমাদের সকলের প্রিয় মুখ সাংবাদিক জনাব কামাল পারভেজ ভাই। কেমন আছেন? আমাদের অনুষ্ঠানে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সরাসরি প্রশ্নে আসেন, আপনি কবে থেকে সাংবাদিকতা শুরু করেন এবং এর পেছনে কি অনুপ্রেরণা কাজ করছে? ধন্যবাদ আপনাকে। এবং আজকে যে নিউজের পক্ষ থেকে যে আমাকে ডেকেছেন তাদের আপনাকে নবশেষ হচ্ছে যে আমি আমার সাংবাদিকতা লাইফটা যে সেটা নিয়ে আপনি যে প্রশ্ন করেছেন, আমার সাংবাদিকতা আসা হয় 97 সালের অক্টোবর। আর সেই সময়টায় বলতে গেলে একটা সাংবাদিকতা ছিল খুবই চ্যালেঞ্জিং মুখে। আর তখন ততটা মোবাইলের যুগ ছিল না, ডিজিটাল ছিল না। আমরা সেই সময় সাংবাদিকতায় যখন আসি, আমার অনুপ্রেরণাটা এটা একটা ভিন্ন রূপের কাহিনী। কিন্তু আমার ইচ্ছে ছিল যে আমি সেনাবাহিনীতে চাকরি করব। এই ধরনের আমার একটা খুব টার্গেট ছিল ছোটোবেলা থেকে। যেহেতু বাবা সেনাবাহিনীতে চাকরি করতেন, তো সেনাবাহিনীতে ক্যান্টনমেন্টে বড় হওয়া, যে আমার ওই যুগটা ছিল সেনাবাহিনীতে। তারপর ছাত্র জীবনে এই যুগ থেকে হঠাৎ করে সাংবাদিকতা মাথার একটা স্বাধীন মুক্ত পেশায় চলে আসা, এবং সেটার একটা কাহিনী আছে এলাকায় নিয়ে। তো তখন থেকে এটা বলতে গেলে অনেক লম্বা, তো সেখানে যাচ্ছিলাম। তো যাই সেই জায়গাতে ঘিরেই আমি ওই তখন থেকে ছাত্র জীবন তো একটু মুক্ত চেতনা ঢুকছিলাম, মানে স্বাধীনভাবে ঘোরাফেরা, এটা ছিল আমাকে হঠাৎ চেপে বসতো। তখনও আমি যে ছাত্র জীবন ও কবিতা লিখতাম। এই জায়গা থেকেই আমাদের এলাকায় বেশ কিছু অপরাধ সিন্ডিকেট, এগুলো আমার মাথায় কিলবিল খেত। এরা দিন দিন অপরাধ চক্র বাড়ছে। তো তখন থেকে এই নেশা থেকে চেপে বসলো সাংবাদিকতা। তারপর সাংবাদিকতায় আমার শুরু একটা সাপ্তাহিক পত্রিকা দিয়ে, সেখানে সাপ্তাহিক শুরু। তো সেখান থেকে শুরু, ওখানে বেশি দিন ছিলাম না। এরপরে আমি ওখান থেকে 2-1 মাসের মধ্যে আমি চলে আসি খবর গ্রুপে, খবরে জয়েন করি। ওখানে দীর্ঘদিন ছিল। এইভাবেই শুরু হয় আমার সাংবাদিকতার পথ চলা। আচ্ছা, আপনার লেখালেখির ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলো কি ছিল? দেখেন, আমি তো হিসেবে ধরতে গেলে শহরে ছিলাম, আবার শহর থেকে মফস্বলে যাই, একেবারে মফস্বল বলতে খাগড়াছড়ি জেলায় চলে যাই। তো সেটা তো তখন তো ধরেন শান্তিবাহিনীর একটা যুগ ছিল। ওই শান্তিবাহিনীর সেই যুগের মধ্যে দিয়ে আমাদের সাংবাদিকতা। আর খাগড়াছড়িতে ধরেন পার্বত্য চট্টগ্রামে তেমন কোনো ইয়ে ছিল না, মানে যানবাহন খুবই লিমিটেড ছিল, এবং নিউজ কাভারেজ করা এগুলো খুবই ক্রিটিক্যাল ছিল। এগুলো মানে ধরেন একটা থানা থেকে আরেকটা থানায় খোঁজখবর নেওয়া, মানে টেলিফোনের লাইন পাওয়া, চিঠির যুগ ছিল, প্লাস টেলিফোন লাইন পাওয়া খুব কষ্ট ছিল পার্বত্য চট্টগ্রামে। তো ওইভাবেই ছিল আমাদের সাংবাদিকতা। আর বিশেষ করে আমি তো তখন থেকেই মানে আমার একটা নেশা ছিল ক্রাইম রিপোর্টিংয়ের দিকে। তো আমি যেহেতু ক্রাইম রিপোর্ট থেকে গড়ে উঠেছি এবং ক্রাইম রিপোর্ট লিখতাম, তো সেখানে এই নিউজ ক্ষেত্রে গিয়ে আমার বাধার কথা বলতে গেলে অনেক, মানে আমি প্রথমেই সাংবাদিকতায় বড় নিউজ করেছিলাম আমার এলাকা নিয়ে, হাসপাতাল নিয়ে। হাসপাতালের এই নিউজে অনেকের চাকরিও চলে যায়। কিন্তু তখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায়, সেই সময় পার্বত্য প্রতিমন্ত্রী ছিল কল্পন চাকমা। তো উনি ছিলেন তখন এই পার্বত্য প্রতিমন্ত্রী। তো আমি আমার এলাকার সেই হাসপাতালের দুর্নীতি নিয়ে নিউজ করার ক্ষেত্র থেকে আমার পরিচিত লাভ হয়, এবং সেই থেকে আমার উঠে আসা। এবং ওই নিউজ করতে গিয়েও অনেকটা আত্মপ্রমুখে করতে হয়, চাকমাদের, পাহাড়িদের, সন্ত্রাসীদের আত্মপ্রমুখে করতে হয়। এরপর ধরেন এরপরও চট্টগ্রামে বেশ কিছু নিউজ নিয়ে আমার বাসা বাড়িতে আক্রমণ হয়, সব ক্রাইম নিউজ।
হ্যাঁ, তো বাধা আসলে শেষ নাই। আমার দফায় দফায় মনে হয় এই পর্যন্ত না হলেও 15-20 বার বাধার মুখে পড়তে হয়েছে, এবং আমার বাসায় হামলা এগুলো অনেক হয়েছে। কিন্তু তারপর এই জায়গাটাতে আমি কিন্তু খুব নীরব ভূমিকা নিয়েই কাজ করেছি, মানে সেটা আমার চ্যালেঞ্জিং ছিল। এখানে আমার মা অনেক চেষ্টা করে সাংবাদিকতাতে ফিরিয়ে নেওয়ার জন্য। আমার মা গত 13 অক্টোবর মারা গেছে। উনি অনেক চেষ্টা করতেন আমাকে এই সাংবাদিকতা পেশা থেকে ফিরিয়ে অন্য কোনো চাকরি করার জন্য, কিন্তু ওই যে মাথায় একটা ভূত চাপছে, এটা আসলে তখন আমার পেশা হিসাবে না, এটা একটা আমার কাছে একটা নেশা ছিল। মানে জীবনের গল্পটা ওইভাবে বাঁকে বাঁকে এই সাংবাদিকতার নেশাটা দিয়ে, এই নেশা থেকেই এটা এখন আমার একটা পেশা এবং নেশা দুইটাই মানে ধারণ করেছে। তো এই ধারণ নিয়ে এখন আছি। আচ্ছা, গত সরকারের সময়ে আপনার লেখা নিষিদ্ধ করার অভিজ্ঞতা নিয়ে যদি কিছু বলতেন। দেখেন, আমার লেখা নিষিদ্ধ বলতে না, 2021 সালে আমার একসাথে দুইটা বই প্রকাশিত হয়, কাব্যগ্রন্থ। একটা ছিল হায়রে বাংলাদেশ, এটা ছিল আসলে গদ্য কাব্যগ্রন্থ, এটাকে গদ্য কবিতা বলা হয়। হ্যাঁ, হায়রে বাংলাদেশ যে এটা এক কবিতায় একটা বই, একটা বই প্রায় 320 লাইনের মতন এই কবিতাটা। হ্যাঁ, তো হায়রে বাংলাদেশ। আর স্বাধীনতার খোঁজে একটা কাব্যগ্রন্থ ছিল, ওটাতে 100 কবিতা ছিল। এটা তো বেশ 20-30টা বই ছিল সরকার বিরোধী, হ্যাঁ, আওয়ামী লীগ কোম্পানি। তো বই দুইটা যখনই মার্কেট পেয়ে বসে, খুবই হুলস্থুল বিক্রি হচ্ছে, সেই সময় একরকম মানে একটা অন্ধকার থেকে একটা ছাপ আসে আমার উপরে, এবং আমার প্রকাশকও অনেকটাই মানে কৌশলে তাকে চেপে ধরার মতো, সে আর বই প্রকাশ করতে ইয়ে হয়নি। আর আমার তো তারপর মানে সরাসরি না করলো, মানে তাদের যে ওই সরকারের বিভিন্ন, ঠিক ওইখান থেকে আমার বইটা মানে গুম হয়ে যায়, বইও গুম হয়ে যায়। এখন কি ওটা এটা আবার এই সরকার পতন হওয়ার পরে এখন দেখছি বইটা আবার মোটামুটি চালু হয়ে গেছে। বইটা হায়রে বাংলাদেশ বইটা ভালো চলছে। লাস্টে আমার কিন্তু আমি বলি 2022 সালে তো আমার আরেকটা বই বেরিয়েছিল দোয়াকালে কর, সেটা ছিল সেটা সেটা ছিল সাংবাদিকতার উপর লেখালেখি। তো সেখানে কিছু বেশ লেখা ক্রাইম নিউজ ছিল, এখানে কলাম ছিল, বিভিন্ন ইয়ে ছিল। তো সেটা নিয়ে এতটা আমার চাপ আসে নাই। কিন্তু আপনি জানেন কি না, আমার কিন্তু এই 2023 অক্টোবরে একটা বই বের হয়, সেটার নাম ছিল হাত করা। এটা কাব্যগ্রন্থ, এখানে প্রায় 48টা কবিতা ছিল, পুরোই সরকার বিরোধী কবিতা, সবগুলো গণতন্ত্র, রাজতন্ত্র, হ্যাঁ, আমলাতন্ত্র, এইভাবে হাত কাঠ ধরা, এইভাবে কবিতাগুলো ছিল। সেটাও প্রকাশকরা ভয়ে আর বের, মানে তারা লাইব্রেরিতে রাখা নেই, বইটা গোপনে রাখতে হয়েছে ওদেরকে। ওদেরকে এসে বিভিন্ন দলীয় নেতারা হুমকি টুমকি দিত যে বই চালানো যাবে না, বই চালানো মানে আপনার মামলা করবেন। ঠিক এই পর্যায়ে গিয়ে বইগুলো হয়ে, তো আলহামদুলিল্লাহ এখন আমার বইগুলো আমার মার্কেট পেয়ে গেছে। যাক, আলহামদুলিল্লাহ। আপনি বর্তমান সাংবাদিকতার চ্যালেঞ্জগুলো কি কি, আর বিশেষত সত্য প্রকাশে বাধাগুলো সম্পর্কে যদি আপনার কোনো মতামত থাকে। দেখেন, বর্তমান যে সাংবাদিকতা, দুটা বিষয়। একটা হচ্ছে যে বিগত সময়ে ডিজিটাল নামক যে শব্দটা আমরা ব্যবহার করছি, সে ডিজিটাল শব্দের সাথে ডিজিটাল আইন মানে সিকিউরিটি আইন একটা ব্যবহার হয়েছে, এবং এই সিকিউরিটি আইনের মধ্যে পুরোদমে সাংবাদিকতাকে গলা টিপে ধরা হয়েছে। এবং আমি আমার স্বাধীনতা এবং স্বাধীন মত প্রকাশে সেটা বাধাগ্রস্ত হয়েছে। এবং এখানে আমাদেরও কিছু সাংবাদিকদের দোষ আছে, যারা সাংবাদিক নেতৃত্ব স্থান ছিল সেন্ট্রাল হয়ে, তারা একটা দুপাট হয়েছে। এবং যারা এই সরকারের আমলে সুবিধাপন্থী সাংবাদিক ছিলেন, অনেক নেতারা রিফিউজের, এদের সুবিধা আদায়ের জন্য এই প্রতিবাদগুলো করে নাই, বরঞ্চ তারা তাদের সুবিধা আদায় করে গেছে। কিন্তু এই যে যারা মফস্বলে সাংবাদিকতা করে বা যারা একেবারে ফিল্ডে আমাদের মতো সাংবাদিকতা করে, তারা একটা কোণঠাস হয়েছিল। তাদের স্বাধীন মতটা মানে বাধা তো ছিল এই সিকিউরিটি আইনের কারণে, খোলামেলা লেখা যেত না, কথা বললেই তার বিরুদ্ধে একটা একটা মানে ডিজিটাল আইনে মামলা হয়ে যেত। তো সেইটার জন্য পুরোদমই সাংবাদিকতার দায়ী ছিল। আরেকটা হচ্ছে যে এই
আওয়ামী লীগ সরকারের আমলে আপনারা জানেন যে ডিজিটালের নামে এই অনলাইনগুলো, হুম হুম যে অনলাইনগুলো তৈরি করা হয়, অনলাইন পোর্টাল বলি আমরা, সেইখানটাতে এসে পুরো সাংবাদিকতাটাকে নষ্ট করেছে। ওটা বলতে পারেন যে এটা কীভাবে, ওটা তো একটা যখন একটা পত্রিকা তৈরি হয় বা একটা পোর্টাল তৈরি হয়, সেখানে সাংবাদিকতা তো একটা মানে তার কর্মস্থল তৈরি হয় না, আপনার কর্মস্থল তৈরি হয় না, বরঞ্চ সেই জায়গাটাতে আওয়ামী লীগের সুবিধা নিচ্ছে। কারণ তারা হচ্ছে এই পোর্টালগুলো নিবন্ধন থাকবে না থাকুক, কিন্তু তাদের প্রচারটা তো হচ্ছে, তাদের গুণগান, তাদের উন্নয়ন সেগুলো তো বলতেছে। এই জায়গাটাতে তারা পুরো সাংবাদিকতাটা নষ্ট করে দিয়ে গেছে। কারণ আপনি একটা হাউস তৈরি করতে হলে যে মেটেরিয়ালস প্রয়োজন সেটা তো নাই তাদের কাছে। এখন আমি একটা পোর্টাল তৈরি করলাম, ব্যাংকের ছাপার মতো পোর্টাল, সেখানে আমি সাংবাদিকতার নামে কার্ড বিক্রি করা শুরু করেছি, কিন্তু এটা তো আসলে স্বাধীন সাংবাদিকতা না, এটা বরঞ্চ পেশাদারিত্ব সাংবাদিকতাটাকে নষ্ট করতেছে। এই জায়গাটাতে আমি কয়েকবার বলেছি বিভিন্ন টকশোতে যে এই পোর্টালগুলোকে বন্ধ করতে হবে, এত পোর্টাল দরকার নেই। আপনি দেখেন আমেরিকার মতো এত বড় রাষ্ট্র, একটা বাংলাদেশের মধ্যে এরকম 21টা বাংলাদেশ সমান করলে একটা আমেরিকা হবে, সেইখানের মতো 10টা মাত্র পোর্টাল, অনলাইন পোর্টাল কাজ করে সেখানে। আর আমাদের যদি আপনি হিসাব করেন, যদি চট্টগ্রামে হিসাব করেন, চট্টগ্রামে আপনি না হলেও 2 থেকে 250 পোর্টাল পাবেন, অনলাইন পোর্টাল। এদের কাজটা কি? এরা কি সাংবাদিকতা করতেছে? এটা আমার প্রশ্ন। ওটা এতে কোনো প্রয়োজন নাই। আমার কথা হচ্ছে যে বাংলাদেশে ছোট্ট একটা বাংলাদেশ, 64টা জেলা, এই জেলাতে 64টা অনলাইনে থাকবে, বেশি দরকার নেই, ঠিক আছে? আর এই যে ধরেন পত্রিকা নিবন্ধন বিষয় নিয়ে আমাদের দেশের যে গণমাধ্যমগুলোর বিষয়, এত পত্রিকা দরকার কি? এই পত্রিকা তো প্রয়োজন নেই। আপনি হাতে কোনো 20-30টা পত্রিকা রাখেন, রেখে সেটাকে ভালো করে সার্ভাই করেন, সেখানে সাংবাদিকতাটা তার কর্মস্থলটাকে ঠিকভাবে পরিচালনা করার জন্য সুযোগ সুবিধা দেওয়া হোক। তাহলে এই জায়গাটাতে আর এই যে সাংবাদিকতার পেশাটা নষ্ট হচ্ছে না। হ্যাঁ, এখন আমরা তো সেই জায়গা থেকে দূরে সরে আসছি। এই সাংবাদিকতার নামে এখন একটা অসাংবাদিকতা শুরু হয়েছে, যেটা গত সরকারের আমল হয়েছে। আর বর্তমান প্রেক্ষাপট সরকারের আমলে তো অন্তর সরকার, সেখানেও বলছে যে আমরা এখন স্বাধীন করে দিচ্ছি। আসলে কতটুকু স্বাধীন সেটা আমি বুঝবো সেই সময়টায়, যখন আমি তার দুর্নীতি নিয়ে লেখা শুরু করব বা সেই সরকারের সমালোচনা করব, তখন কতটুকু স্বাধীন সেটা বোঝা যাবে প্রেক্ষাপট সময়ে। হ্যাঁ, এখন আপনি বললেন যে আমি স্বাধীন, এখন সংবাদপত্র স্বাধীন, আসলে স্বাধীন না, কেউই আমরা স্বাধীন। আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? ভবিষ্যৎ পরিকল্পনাটা কি? দেখেন, আমার ভবিষ্যৎ পরিকল্পনা বলতে আমার কাছে এখন এই মুহূর্তে কিছু নেই। তার কারণ হচ্ছে যে আমি ওই যে আমি পেশাদারিত্ব একটা সাংবাদিকতা করি, সাংবাদিকতার ভবিষ্যৎ বলতে কিছু নেই। হ্যাঁ, এই মানে কখনো সে বেকার, কখনো আঁকা। আমি 5ই আগস্ট পর্যন্ত মানে একটা পত্রিকায় কর্মরত ছিলাম, 5ই আগস্টের পরে আমার চাকরি নেই, আমি বেকার মানুষ। তো আমাদের সাংবাদিকতার ভবিষ্যৎ হচ্ছে যে আকারে বেকারে এবং তার জীবন চলে। হ্যাঁ, তার থাকে না। হ্যাঁ, সে যদি তার লেখালেখির ইয়েটা থাকে তাহলে সে লিখেই যাবে, তার মৃত্যুর আগ পর্যন্ত সে লিখবে, এটা তার নেশা যদি থাকে। আচ্ছা আচ্ছা, ভবিষ্যতে তরুণ যে সাংবাদিকরা আছে, আপনার থেকে কেমন মনে হয় তাদের ভবিষ্যৎ যে পরিকল্পনা কি, তাদের ভবিষ্যৎ কি হবে? দেখেন, এখন যে সাংবাদিকতা আমরা এটা হারে টের পাচ্ছি। এখন যারা সাংবাদিকতা আসছে, তরুণ প্রজন্ম আগামী দিনে সাংবাদিকতা করবে, যদি সেই দিক থেকে চিন্তা করি, আমি দুইটা বলি, নেগেটিভ এবং পজিটিভ আছে, দুইটা আছে। কিন্তু নেগেটিভ হচ্ছে যে এক হচ্ছে যে বর্তমান প্রেক্ষাপটে মিডিয়ার অবস্থা ভালো না, এটা যে সোজা শব্দ না, গণমাধ্যমের অবস্থা ভালো না। হ্যাঁ, এটাকে ফিরিয়ে আনতে হলে আমাদেরকে মানে স্বাধীন সাংবাদিকতাটাকে হ্যান্ডেলিং করার জন্য বা এটাকে একেবারে এই সাংবাদিকতার পেশাটাকে আগের জায়গায় ফিরিয়ে আনতে হলে আমাকে প্রথমত কাজ করতে হবে, এই তরুণ প্রজন্মগুলোকে সাংবাদিকতার উপরে তাদেরকে কী করতে হবে, প্রশিক্ষণ কেন্দ্র তৈরি করতে হবে এবং তাদেরকে একটা ঐক্যবোধ তৈরি করে, হ্যাঁ, তাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে সাংবাদিকতায় আনা প্রয়োজন। এবং দেখেন, আমাদের বর্তমান সাংবাদিকতা কিন্তু তরুণ প্রজন্ম কিন্তু আমরা বলছি আর কি, তাদের পক্ষে কথা বলার কোনো স্কোপ আমি দেখতেছি না। কেন জানেন? কারণ এখন যে
প্রেক্ষাপট তৈরি হয়েছে সাংবাদিকতা। এখন ওই যে সে অন্য অন্য ব্যবসা বাণিজ্য করে, ব্যবসা বাণিজ্য দেখা গেছে সিএনজি ওয়ালা এখন সাংবাদিকতা করে, ওই যে সিএনজি টেম্পু এক্সটেন্ড করছে সেও নাকি এখন সাংবাদিক। বিশেষ করে এটার জন্য কিন্তু দায়ী আবার বিভিন্ন পত্রিকার সম্পাদকরা। আমি সোজা সাপটা বলবো যে বিভিন্ন পত্রিকার সম্পাদকরাও এটার জন্য দায়ী। কারণ ওই যে ঢাকা শহরের কিছু সম্পাদক আছে, তারা একেবারে সোজা সাপটা টাকা পাইছে, 1,000 টাকা 2,000 টাকা পাইছে, পকেটে ঢুকছে, একটা কাট করে দিছে। আসলে কি সে লেখাপড়া জানে, না কলম লিখতে পারে, নাকি তার মধ্যে সে সাংবাদিকতা কোনো আছে, সে কয়টা মার্ডার মামলার আসামি সেটা আমাদের মধ্যে, সেটা বিচার বিশ্লেষণ করে না। এটাকে প্রয়োজনত তাকে যদি আমাদের কাছে তরুণ প্রজন্ম সাংবাদিকতা করতে হয়, প্রথমত তার সার্টিফিকেট দেখা প্রয়োজন, তার জেনুইন সার্টিফিকেট দেখা প্রয়োজন, এবং সাংবাদিকতার উপরে তাকে অন্তত প্রয়োজন বোধে কর্তৃপক্ষ, যার যার কর্তৃপক্ষ প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়া উচিত। প্রতিটা পত্রিকার হাউস থেকে তাদেরকে প্রশিক্ষণ নেওয়া উচিত এবং সহজে কাটটা দেওয়া উচিত না। ঠিক আছে, সে গেছে সাংবাদিকতা করার জন্য বা সম্পাদকের কাছে যেতে পারে একটা হাউসে, প্রয়োজন বোধে তাকে 3 মাস ওয়াইটিংয়ে রাখা প্রয়োজন, যে তুমি 3 মাসে এই নিউজগুলো করবা, এই অ্যাসাইনমেন্টগুলো যে তুমি ফিল আপ করতে পারো, তাহলে কি তোমার চাওয়া পূরণ হবে, তোমার সাংবাদিকতার আইডি কার্ড বা বিভিন্ন পরিচয়পত্র যা দেওয়া হয় সেটা আমরা দেবো। ঠিক আছে, এখন ওইটা না করে ওরা ওই যে পকেটে টাকা পায়, সম্পাদকরা এখন টাকার মোহ হচ্ছে। এটা হচ্ছে যে সব সম্পাদক না, মানে কিছু পত্রিকা আছে আমাদের বাংলাদেশে, ঢাকাতে এই কাজটা হয়, মানে টাকা পেলে কার্ড দেওয়া হবে, বাস, আর কিছু বিচার নেই। এখন সে মার্ডার মামলার আসামি হোক আর ইয়ে হোক। যেমন আমি একটা কথা বলি, ওই যে আমাদের এই কিছুদিন আগে যে অক্সিজেন যে কি বলে লেদু, হ্যাঁ, লেদু একজন কি ছিল, সে টোকাই থেকে হয়েছে ক্যাডার কোট ফাতা, সিএনজি এখনো টেম্পুতে সাদাবাজি করে, তার মতন ব্যক্তিরে মানবাধিকারের সেন্ট্রাল লেভেল ভাইস প্রেসিডেন্ট, কিন্তু সে নিজের নামটাও লিখতে পারে না। তো সে মানবাধিকার, সে উল্টাও চাঁদাবাজি করে, সে ওই যে গান আছে মেয়েদের কাছ থেকে টাকা আদায় করে। তো তার মতন ব্যক্তি যদি মানবাধিকারের ভাইস প্রেসিডেন্ট হয়, তাহলে আমরা কোন দেশে বসবাস করছি? এই বিষয়গুলো দেখার প্রয়োজন কর্তৃপক্ষরা। যাকে তাকে সাংবাদিক কার্ড দেওয়া যাবে না, যাকে তাকে মানবাধিকারের কার্ড দেওয়া যাবে না, এইটা থেকে সরে আসতে হবে। দ্বিতীয়ত হচ্ছে যে আরেকটা বিষয় হচ্ছে রাজনৈতিক ব্যক্তিদেরকে কোনো মতে মানবাধিকার সংগঠনে আনা প্রয়োজন না। কারণ আজকাল দেখা গেছে যে সুবিধা ভোগ করার জন্য মানবাধিকার চেয়ারম্যানরাও বিভিন্ন রাজনীতির নেতাদেরকে মানবাধিকার ইন করানো হয়, ইন করে তাদের কাছ থেকে সুবিধা ভোগ আদায় করে। তুমি যদি একটা মানবাধিকার সংস্থা চলাইতে নাই পারো, তোমার কাছে যদি ডোনেশন না থাকে, তাহলে তুমি বা তোমার যদি ফান্ড না থাকে তাহলে তোমার এই মানবাধিকার সংগঠন চালানোর প্রয়োজন নাই, কমিটির নামে টাকা আদায় করার প্রয়োজন নাই। বিভিন্ন জায়গায় কমিটি করবে, তাদের কাছ থেকে টাকা নিবে কেন? এটা কি কারণ হচ্ছে? আমার হচ্ছে যে মানবাধিকার সংগঠনগুলো, আমার ফান্ড থাকতে হবে, এই ফান্ড দিয়ে আমার কর্মী প্রয়োজন বলতে আমি চট্টগ্রামে ধরো 5 জন রাখলাম, এই 5 জনকে আমি বেতনমুক্ত রাখবো, এই 5 জনে আমাকে মানবাধিকার সংগঠনের কাজগুলো করবে। সাংবাদিক সংগঠনগুলো এই কাজগুলো মানে মানবাধিকার সংগঠনগুলো ঠিক এভাবে করার প্রয়োজন। তাহলে আজকে মানবাধিকার লঙ্ঘন বেশি হবে না, অথচ মানবাধিকার সংগঠন যারা করে তারাই বেশি মানবাধিকার লঙ্ঘন করে, এবং তারাই দেখবেন তাদের ঘরের মধ্যে যে তাদের ফ্যামিলির অবস্থা যদি দেখেন, তার নিজের ঘরে বিচার সে করতে পারে না, সে আসলে যাবে অন্য বিচার করতে মানবাধিকার সংগঠন। তো এই জায়গাগুলোতে আমাদের গুরুত্ব পেতে হবে। তা আমি বলবো যে তরুণ প্রজন্মের সাংবাদিকতাটাকে কি করতে হবে, তাদেরকে প্রতিটা হাউস, এই জায়গাগুলোতে আমাদের গুরুত্ব পেতে হবে। তা আমি বলবো যে তরুণ প্রজন্মের সাংবাদিকতাটাকে কি করতে হবে, তাদেরকে প্রতিটা হাউস থেকে তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। তাদেরকে ডেভেলপ করার জন্য হাউসগুলোকে পদক্ষেপ নিতে হবে। তাহলে সাংবাদিকতার মানে পুরনো ইতিহাসটা ফিরে আসবে। আর তাহলে বাস্তব সাংবাদিকতার গণমাধ্যমের অবস্থা ভালো না। আগামীতে সাংবাদিকতা প্রতিটা মুখে মানে বাধাগ্রস্ত হবে, এবং একসময় দেখবেন যে সাংবাদিকতাটাও নিজের থেকে হারিয়ে গেছে। এটা খুব বেশি দিন সময় লাগবে না যদি এই অবস্থা চলতে থাকে। তা আমরা বর্তমান প্রেক্ষাপটে মনে করি যে আমাদের যে স্বাধীন সাংবাদিকতা, সেই স্বাধীন সাংবাদিকতাটাকে ফিরিয়ে আনার জন্য আমাদেরকে সকল সাংবাদিকদেরকে ঐক্য হতে হবে, এবং ওই যে দলীয় লেজর ভিত্তিক সাংবাদিকতা ছেড়ে দিতে হবে। যদি আমি লেজর ভিত্তিক সাংবাদিকতা ছেড়ে দিতে পারি, রাজনীতির চামচামি ছেড়ে দিতে পারি, তাহলে আমার স্বাধীন সাংবাদিকতা ফিরে আসবে। ওইখানে আমাদের একটা ঐক্যর ডাক আসবে, ওই ঐক্যর ডাকের মধ্য দিয়ে আমাদের সাংবাদিকতাটাকে আমরা ফিরিয়ে আনতে পারি। কিন্তু তা না হলে যদি আমরা আগের মতন ওই যে ফেসিবাদের মধ্যে লেজর ভিত্তিক করে সুবিধাভোগ আদায় করতে থাকি, তাহলে কখনোই স্বাধীন সাংবাদিকতা ফিরে আসবে না।
ওই যে ওইটা ওই ওই বই থেকে যাবে, লেজের থেকে যাবে। আমাদের সময় দেওয়ার জন্য এবং আপনার অনুপ্রেরণামূলক কথাগুলো বলার জন্য আপনাকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ। আপনাকেও অভিনন্দন, ধন্যবাদ। দর্শকবিন্দু, সাহসিকতা এবং সত্যের পথে লড়াই করা মানুষদের প্রতি আমাদের শ্রদ্ধা থাকা উচিত। আমরা শুনেছি কামাল ভাইয়ের সংগ্রাম এবং ওনার অভিজ্ঞতা সম্পর্কে অনেক কিছুই। আজ এই পর্যন্ত। আগামী কোনো অনুষ্ঠানে আবার দেখা হবে আপনাদের সাথে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।